গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 তে আমাদের আজকের নিবেদন বাণী বসুর গল্প ভূতের পাতা। মাসিক গালগপ্প পত্রিকার সম্পাদক বীরেশচন্দ্র মুস্তাফি মশাই মহা বিপদে পড়েছেন। বিপদটা এবারের শারদীয় সংখ্যা নিয়ে। ভালো ভালো গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী, ছড়া, কবিতা, কমিক্স, ধাঁধা সব জোগাড় হয়েছে, হয়নি শুধু ভূতের গল্প। তাবড়ো তাবড়ো ভূতের গল্পের লেখকেরা সব ধানাই পানাই করছেন। লেখার ফরমাস নিয়ে যেতেই হেঁ হেঁ করে সব বলছেন, নিশ্চয়ই নিশ্চয়ই আপনার কাগজে লিখব, সে তো আমার সৌভাগ্য বীরেশবাবু। কিন্তু যেই বীরেশবাবু তার ফরমাসের পরবর্তী অংশটি পেশ করেছেন, অর্থাৎ ভূতের গল্পের আবদারটি তুলে ধরছেন, অমনি কেউ কেউ বেজায় অন্যমনস্ক হয়ে কান চুলকোতে থাকছেন, কেউ খামোখা চাকরকে ধমকাতে ধমকাতে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, কেউ কেমন থতমত খেয়ে উদাস বোমভোলা মেরে যাচ্ছেন। যাদের লেখক কালীকিঙ্কর কয়াল তো ভ্যাঁ করে কেঁদেই ফেললেন। বীরেশবাবু অপ্রস্তুত হয়ে যেই বলেছেন, আহা হা হা, করেন কি, কাঁদেন কেন? অমনি কয়ালমশাই ধুতির কোঁচাটি পকেট থেকে বার করে চোখ মুছতে মুছতে সেই যে বাড়ির ভেতর দিকে চলে গেলেন, আর এলেনই না। অনেকক্ষণ বসে থেকে বেজার হয়ে বীরেশবাবু কালীকিঙ্করের ছোট নাতনিটিকে দেখতে পেয়ে অবশেষে বললেন, দাদুকে বলে এসো তো খুকি, আমি এখনো বসে আছি, যা তো লক্ষ্মীটি, লেবেন চুষ দেবো। খুকি ভেতর থেকে ঘুরে এসেই বলল, তুমি আমার লেবেন চুষটা দিয়ে বাড়ি চলে যাও, দাদু এখনো কাঁদছে। যা বাবা, এরকম ভুতুড়ে কাণ্ড বীরেশ মুস্তাফি তার 17 বছর 7 মাস 27.5 দিনের সম্পাদক জীবনে কখনো দেখেননি। গত বছর শারদীয়া ফাঁদতে গিয়ে তাকে বিস্তর ঝামেলা পোয়াতে হয়েছিল। তেমন ভালো ভুতুড়ে গল্প মেলেনি। শেষ পর্যন্ত তিনি নিজেই ভয়ঙ্কর গুপ্ত ছদ্মনাম নিয়ে কঙ্কালের কারসাজি নামে এক ভয়ানক রোমহর্ষক ভূতের গল্প লিখে ফেললেন। তার সেই গল্প বার করার পর তিনি নানা রকম চিঠি পেতে থাকেন। দুটো চিঠি উদ্ধৃত করলেই মুস্তাফি মশাইয়ের মুশকিলটি সবাইকার বোধগম্য হবে। শ্যামবাজার থেকে লেখেন বামাচরণ দাঁ, রামগতি ভর আর গোলগোবিন্দ ঢ্যাং। এসব বুড়োরাও মাসিক গালগপ্পর নিয়মিত পাঠক, বলতে কি এরাই হলেন গিয়ে আসল পাঠক। কারণ ছোটদের এখন অনেক কাজ বেড়ে গেছে। সায়েন্স এক্সিবিশনের মডেল তৈরি করো রে, রক্ষেকালী পুজোর শিকলি কাটো রে, বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করো রে। তার উপর আছে আবৃত্তির আসরে পঞ্চনদীর তীরে, গানের আসরে দারুচি নির্দেশে। বিস্তর পড়াশোনার পর এত কিছু করে তার আর গালগপ্প পড়ার সময় পায় না। যদি বা পায়, পড়ে না ঠিক, কপ করে গিলে ফেলে। সে নিয়ে আবার সম্পাদক মশাইকে চিঠি দিতে তাদের ভারী বয়েই গেছে। তা সে যাই হোক, এই 3 বুড়ো খোকা তাদের যৌথ চিঠিতে, মহাশয়, আপনার কাগজটির নাম বদলাইয়া গোলগাপ্পা রাখিলেই যথাযথ হইত। সারা জীবন অনেক কঙ্কাল চড়াইয়াছি, কঙ্কাল চড়াইয়া চড়াইয়া আমরা নিজেরাই এখন কঙ্কাল সার। দয়া করিয়া আমাদের আর কঙ্কাল দেখাইবেন না, সে ভয়ঙ্করী হোক আর গুপ্তই হোক। দ্বিতীয় চিঠিটি 71 নং গ্রাহিকা 7 বছরের কুমারী ঝিমলির। ঝিমলি লেখে, সম্পাদক কাকু, শারদীয়া গালগপ্প এত ভালো হয়েছে যে আর কি বলবো। যেমনই ছবির রং তেমনই পাতার গন্ধ, কিন্তু সবচেয়ে ভালো কঙ্কালের কাছসাজি বলে হাসির গপ্পটা। পড়ে আমি আর দাদা দুজনেই হেসে হেসে খুন হয়ে গেছি, দুজনেরই পেটে ব্যথা হয়ে গেছে। খুব ভালো চিঠি, সন্দেহ কি, উৎসাহিত হবারই কথা। কিন্তু লিখলেন ভূতের গল্প আর হয়ে গেল হাসির গল্প। ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। চাপ বাবা। কাজে কাজেই কার্তিক যখন একমুখ আহ্লাদে হাসি হেসে ঘোষণা করল ভূতের গল্পের একজন ভালো লেখক জোগাড় হয়েছে, তখন বীরেশবাবু খুশি না হয়ে করেন কি, নাকি প্রবাসী লেখক ভোজপুরের দিকে নাকি ফাটিয়ে দিচ্ছে। একটি গল্প বাজারে ছাড়লেই বাজারটি মাত হবে। বলা বাহুল্য, এইসব ভাষা ও আশ্বাস কার্তিকেরই, যে কিনা বীরেশবাবুর সহকারী। যথাসময়ে প্রবাসী লেখকটি বীরেশবাবুর টেবিলে হাজিরা দিলেন। দেখে তো বীরেশবাবুর চক্ষু চড়ক গাছ। ভোজপুরি স্বাস্থ্য তো নয়, টোপা কুলের মতো চেহারা, গিলে করা পাঞ্জাবি, মিহি করে কুচনো ধুতির ফুলকোচাটি 2 আঙুলে ধরা, গোল গোল চশমা। নেমন্তন্ন খেতে এসেছে না মাসিক গালগপ্পর আপিস এসেছে, বোঝা দায়। এরকম নাড়ুগোপাল চেহারা নিয়ে ভূতের গল্প হয়? ভূতের গল্পের লেখকের দাড়ি হবে খোঁচা খোঁচা, চোখ হবে গর্তে ঢোকা, গাল হবে তুবড়োনো, হাত ছিঁড়া ওঠা, গলা কণ্ঠা জাগা,
কান লটপটে, নাক চুলঝুলো, পা ঠ্যাং ঠেঙে, গলা খনখনে। হাঁটবে খুঁড়িয়ে খুঁড়িয়ে, দেখবে নুকিয়ে চুরিয়ে, হাসবে খ্যাক খ্যাক করে, আর রেগে গেলে মস্ত একখানা কালো বিড়ালের মতো মুখ না ঘুরিয়ে, গোফ না ফুলিয়ে হ্যাঁচ করে উঠবে। নিরাশ হলেও বীরেশবাবু হাত বাড়িয়ে দিলেন। কই, এনেছেন লেখা? এখন তার শিরে সংক্রান্তি কি না? বাহ, নামখানা তো জব্বর দিয়েছেন মশাই। ভূতের পাতা, খেলার পাতা, মজার পাতা, তেমনি ভূতের পাতা। পাতায় পাতায় ভূতের নৃত্য, কি বলেন? হ্যাঁ? বীরেশবাবুর মুখে মুচকি মুচকি হাসি উপচে উপচে পড়ে। লেখকের মুখখানাও হাসিতে ভরে যায়। খাস কলকাতার পত্রিকা গালগপ্পর সম্পাদকের কাছে প্রথম রাউন্ডেই এমন হাততালি পেয়ে তিনি গদগদ। কিন্তু পরক্ষণেই বীরেশবাবুর ভুরু কুঁচকে যায়, ঠোঁট টান টান, নাক খাড়া খাড়া। এ হে হে হে, কি করেছেন মশাই? এ কি আরম্ভ? এক যে ছিল ভূত, এ কি রূপকথার গপ্প পেয়েছেন নাকি? পাণ্ডুলিপিটা তিনি প্রায় ছুঁড়েই ফেলে দেন। কেন কেন, কি হলো তাতে? ভূতের গল্পের লেখকের ফুলো মুখখানা ঝুলে পড়ে। ক্ষতিটা কি? আরে মশাই, দেখেই বুঝেছিলুম। বীরেশবাবু হাত নেড়ে বলেন, এরকম সুখী শৌখিন লোক দিয়ে আর যাই হোক ভূতের গপ্প হয় না। যান যান মশাই, আমার এখন বিস্তর কাজ, ঝামেলা বাড়াবেন না আর। মেজাজটা একেবারে তিরিক্ষি হয়ে গেছে বীরেশবাবুর। লেখক বেচারা কাঁচুমাচু মুখ করে বলেন, শেষ পর্যন্ত পড়েই দেখুন না দাদা গপ্পখানা, অত করে ব্যক্তিগত অভিজ্ঞতাটা দিয়ে লিখলুম। বীরেশবাবু গম্ভীর চালে বলেন, 17.5 বছর সম্পাদকি করছি, বুঝলেন? একটা ভাত টিপলেই বুঝতে পারি। এক যে ছিল ভূত, এ কি একখানা স্টাইল হলো? ছো, ভূতের গল্প লিখতে হয় বেশ জম্পেশ করে, বুঝলেন? যেমন, তার মুখের কথা কেড়ে নিয়ে ফিচেল হাসি হেসে লেখক বললেন, যেমন ঘুটঘুটে অমাবস্যার রাত, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, থেকে থেকে বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু বিদ্যুতের আলোয় সে রাত্রির সীমাহীন অন্ধকার কিছুমাত্র দূরীভূত হচ্ছে না। বীরেশবাবু লেখকের দুঃসাহস দেখে অবাক। কঙ্কালের কারসাজি থেকে উদ্ধৃত করছে, এত বড় আস্পর্ধা! আপনি রাগে বীরেশবাবু তোতলাতে থাকেন, আর সেই ফাঁকে লেখক মশাই তার ঘর থেকে ছিটকে বেরিয়ে যান। কার্তিককে অবিলম্বে ডেকে পাঠান বীরেশবাবু। কি হে কার্তিক, বলি কোত্থেকে জোগাড় হলো তোমার ভূতের গপ্পের লেখক? বন্ধুবান্ধব না শ্যালক ট্যালক? কার্তিক খুব লজ্জা পেয়ে যায়। আগে না, মানে ঠিকঠাক বলো, হুমকি দেন বীরেশবাবু। মানে আমার বন্ধু সনাতনের বৌদির বঞ্জির ভাগ্নের পিসেমশায়ের জামাইবাবুর। আচ্ছা আচ্ছা, খুব হয়েছে। বীরেশবাবুর রাগ পড়ে যায়। লেখাটা ফেলে গেছে দেখছি, ধাঁ করে ফেরত পাঠিয়ে দাও দেখি। এমন যেন আর কখনো না হয়, নইলে তোমারই ঘাড়ে ভূত নাচাবো, মনে থাকে যেন। ভড়কে গিয়ে কার্তিক তৎক্ষণাৎ বীরেশবাবুর টেবিল থেকে ভো কাট্টা হয়ে যায়। যাই হোক, বীরেশবাবু বসে থাকলেও সময় তো আর ভূতের গল্পের জন্য বসে থাকবে না। মাথার সামান্য কটি অবশিষ্ট চুল ছিঁড়ে টিড়ে বীরেশবাবু টাকটি মাথা জোড়া করে ফেললেন, আর শারদীয় গালগপ্প ছাপাখানায় যাবার সময় হয়ে এলো। গল্প, উপন্যাস, কমিক্স, ছড়া, পদ্যের ঠাসা দপ্তরখানা গুছিয়ে নিয়ে দেখতে দেখতে বীরেশবাবু চমকে ওঠেন। কার্তিক, কার্তিক! আগে যাই স্যার। মাথা চুলকুতে চুলকুতে কার্তিক এসে দাঁড়ায়। সেই ভূতের পাতা ফেরত দাওনি? দিয়েছি বলেই তো স্যার মনে হচ্ছে। হুম, তোমার সেই ভোজপুরি লেখকের পাণ্ডুলিপি আদপেই ভাগেনি। আমার শারদীয়র দপ্তরে গোছা করে গোজা রয়েছে এখনও। বলতে বলতে কার্তিকের কাচুমাচু মুখের দিকে তাকিয়ে কেমন সন্দেহ হয় বীরেশবাবুর। ইদানিং মাঝে মাঝে ছোকরার হাবভাব খুব সন্দেহজনক মনে হচ্ছে তার। সর্বদাই কেমন যেন চোর চোর। উঁকি ঝুঁকি না ডাকতেই এক পায়ে এসে খাড়া একেবারে। এই দেখছেন বেরিয়ে যাচ্ছে, পরক্ষণই টেবিলে হাজির। কে যেন হয় তোমার বলছিলে? আগে আমার বন্ধু সনাতনের বৌদির বঞ্জির ভাগ্নের পিসেমশায়ের জামাইবাবুর। বলো বলো, থামলে কেন? চালিয়ে যাও। পিসেমশায়ের জামাইবাবুর আপন শালার ছেলের মামির। বুঝেছি, তুমি ওটাকে গুজে রেখেছ দপ্তরে। এত আপন যখন, আত্মীয় স্বজনের উপকার করার আর জায়গা পেলে না হে ছোকরা। রাগ করে বীরেশবাবু পাণ্ডুলিপিখানা কুচি কুচি করতে থাকেন। তারপর বাজে কাগজের ঝুড়িতে ফেলে দেন। এক যে ছিল ভূত। ছি,
কিভাবে যে চিৎকার করবেন বুঝে উঠতে পারছেন না তিনি। যথাসময়ে শারদীয় গালগপ্প বেরিয়ে গেল, ভূতের গল্প ছাড়াই। কার্তিকের শেষটাই বোঝালো বীরেশবাবুকে, কানা মামার চেয়ে নেই মামাই কিন্তু আসলে ভালো স্যার, আপনি আর খুঁতখুত করবেন না। তাছাড়া ভূতেরা সব অনেক অনেক দিন মরে ভূত হয়ে গেছে, মরা ঝরা তাদের টেনে টেনে কাহাতকার ভূতের গল্প লিখবেন লেখকরা। 2-4 বছর না বেরোলেই ছেলেরা ভূতের কথা ভুলে মেরে দেবে এখন। তা কার্তিক তার সাধ্যমতো যতই সান্ত্বনা দিক, বাজারে পত্রিকাটি বার করে দিয়েই বীরেশবাবু আস্ত একখানা 14 দিনের ছুটি নিয়ে ম্যাকলাস্কিগঞ্জে ডুব মেরেছেন। কামস্কাটকা কিংবা কিলিমাঞ্জারোয় যেতে পারলে ভালো হতো, ভারখোয়ানস্ক কিংবা মাদাগাস্কার কিংবা হোক্কাইডো হলে আরও ভালো, সেই রকম ইচ্ছে ছিল তার। কিন্তু দুঃখের বিষয়, ম্যাকলাস্কিগঞ্জের মিসেস ব্যাকলাউড ছাড়া আর কোন হোটেলওয়ালিকে চেনেন না তিনি। বিশ্বাস করে যাবেন কি করে তবে? তবু ছুটির যেমন শুরু আছে তেমনি আবার শেষও তো আছে। অতএব 2 হপ্তাহ পরে বীরেশবাবুকে আবার ফেরত আসতেই হয়। যথাসময়ে চোরের মতো আপিসে ঢুকে নিজের টেবিলপত্তর ঝাড়ছেন তিনি। এমন সময় হন্তদন্ত হয়ে তার সহকারী কার্তিকের প্রবেশ। এটাই ভয় করছিলেন বীরেশচন্দ্র। বিক্রি হচ্ছে না, বিক্রি হবে না এই পত্রিকার। উল্টে পাল্টে যেই দেখবে ভূতের গল্প নেই, অমনি আর কাগজ ছোবে না খোকা খুকুরা, বা তাদের দাদা দিদি মামা মামিরা, বা পিসে পিসি মামি খুড়িরা। ব্যাপারটা টের পেতে পেতে দোকানিদের হপ্তাখানেক বা বড়জোর 10 লাগবে। তারপর ঘরের ছেলে সব ঝাঁকে ঝাঁকে ঘরে ফিরে আসতে থাকবে। কার্তিক বলল, সর্বনাশ হয়েছে স্যার। সে তো আমি অনেক আগেই বুঝেছি কার্তিক, হতাশ মুখে বললেন বীরেশবাবু। না স্যার, বোঝেননি মোটেই, সাংঘাতিক সেল। আমাদের স্টকে যা ছিল সব শেষ, আমার পার্সোনাল কপিখানা শুদ্ধ। আপনি ছিলেন না বললে আপনার অনুমতি ছাড়াই আরও 10,000 কপি ছাপতে দিয়েছিলুম, তাও শেষ। এখনও সব হুমড়ি খেয়ে আছে, বিদেশে যাচ্ছে নাকি। কিন্তু এদিকে বাজারে কাগজ শর্ট, কাগজ না পেলে স্যার এমন সুযোগটা মাঠে মারা যাবে। হতভম্ব হয়ে যান বীরেশবাবু। বলো কি হে, তা গ্রাহকদের চিঠিপত্র কিছু এসেছে নাকি? কি বলছে তারা? ওসব দপ্তর আমি এখনো খুলতে সময় পাইনি স্যার, আপনি দেখুন, বলে কার্তিকচন্দ্র চিঠির তাড়া বীরেশবাবুর সামনে ফেলে দেয়। চিঠিগুলো এক এক করে খুলতে থাকেন দুজনে। চমৎকার, অপূর্ব, বাহ, ও হো হো, কি সাংঘাতিক, এমনটা হতে পারে চিন্তাও করতে পারিনি। কয়েকটা চিঠি পড়ে বীরেশবাবু হতাশ হয়ে কার্তিকের দিকে তাকান। কোনো বিশেষ লেখাটেখার কথা বলছে না তো হে। বীরেশবাবু নিজে ব্যাচেলর মানুষ, মেসে থাকেন। কার্তিকেরও ছেলেপুলে নেই যে তাদের কাছ থেকে রহস্যের কোনো সূত্র পাওয়া যাবে। কেন এসব খোকাখুকু হঠাৎ শারদীয় গালগপ্পের জন্য এমন হন্যে হয়ে উঠল, দুজনের কেউই তার হদিশ করতে পারেন না। আসল কথা, শারদীয় সংখ্যা বেরোবার পর কেউই আর সেটাকে উল্টে পাল্টে দেখেন না। ভেতরের গল্পগাছাগুলোর বানান ঠিক করতে করতে, অভিযান দেখতে দেখতে, ছোটদের অযোগ্য জিনিস তাদের আনাজ কানাজ থেকে ঝাড়াই বাছাই করে ফেলতে ফেলতে সব কিছুই তাদের এতবার পড়া হয়ে যায় যে কাগজ যখন বেরোয়, সম্পাদক সহসম্পাদক দুজনকারই তখন তার ছায়া দেখলেও বিরক্ত লাগে। কার্তিককে সঙ্গে করে বীরেশ মুস্তাফি আনমনার মতো কলেজ স্ট্রিটের দিকে বেরোন। ডিপোতে ডিপোতে খুঁজে পেতে যেখানে যত কাগজ লুকোনো ছুপানো ছিল, আরও যত পাওয়া সম্ভব ছিল, কতক নিয়ে কতক অর্ডার দিয়ে ট্যাক্সি নিয়ে ফিরছেন। অবাক হয়ে দেখেন পথে 8-10টি ছেলেমেয়ের একটা দঙ্গল চলছে, প্রত্যেকের দুবগলে 2টো করে শারদীয় গালগপ্প। আয় খোকা, আয় খুকু, দাঁড়াও দেখি। বীরেশবাবুরই প্রথম উপস্থিত বুদ্ধি খোলে। ট্যাক্সিটা দাঁড় করান হুট করে। আমাদের এখন সময় নেই, মোটে তাড়া আছে। আহা, দাঁড়াবি না ভাই একটু, একটা বই 2টো করে কপি কিনে নিয়ে যাচ্ছ যে বড়। কিনবই তো, আপনি পড়লে আপনিও কিনবেন, কিনেই দেখুন না। বলতে বলতেই ছেলে মেয়েগুলি রাস্তা পেরিয়ে ছুটতে ছুটতে অদৃশ্য হয়ে গেল। আপিসে ফিরে আসেন বীরেশবাবু। টেবিলের ওপর কনুই রেখে কপালে হাত দিয়ে বসে থাকেন। কার্তিক প্রেসে গেছে, সে না ফেরা পর্যন্ত যেতে পারছেন না। হঠাৎ খেয়াল হয়, শেষ চেহারাটা তো দেখাই হয়নি কাগজের। খুলে আবার ভালো করে পড়ে নিজেই দেখেন না কেন, কোথায় কোন লেখায় এমন মজা পেল তার পাঠক পাঠিকারা। শুধু খুদে নয়, বুড়োরাও তো খুব খুশি দেখা যাচ্ছে। বামাচরণ দা, রামগতি ভর আর গোলগোবিন্দ ঢ্যাঙের চিঠিও পেয়েছেন। সাবাস মুস্তাফি ভায়া, এবারের কাগজে যা ম্যাজিক দেখিয়েছেন না, জবাব নেই। কার্তিকচন্দ্র প্রেস থেকে ফিরে সেই প্রস্তাবই করে।
পড়েই দেখা যাক না কাগজখানা। দুজনে মিলে র্যাক থেকে বইখানা নামান। সে একখানাই পড়ে আছে মোট আপিসে, আর সব ফর্সা। পাশাপাশি দুটো চেয়ারে বসে পাতা উল্টান দুজনে। জুতোর বিজ্ঞাপন, আচারের বিজ্ঞাপন, কোনো জমিদার বাড়ির দুর্গা প্রতিমার ছবি। চকচকে ঝকঝকে দিব্যি হয়েছে কাগজটি। অতপর পাতা উল্টাতেই দুজনে থ। এদিক ওদিক দুটি পৃষ্ঠা জুড়ে লাল কালো ছাই ছাই অক্ষরে বড় বড় করে ছাপা ভূতের পাতা। এ কি হে কার্তিক, সে তেনার লেখাটি ভোগা দিয়ে এখানে কি করে সে দিয়ে গেল? হ্যাঁ, সাংঘাতিক থতিয়ে যান বীরেশবাবু। শিগগিরই ফোন করো দেখি প্রেসকে। এ কি জোয়াচ্চুরি! রাগে ঠকঠক করে কাঁপতে থাকেন তিনি। শশব্যস্ত হয়ে ফোন করে কার্তিক। এনকোয়ারির পর এনকোয়ারি। হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, আপনাদের কাছ থেকেই তো এসেছিল। না তো, অন্য কেউ তো দিয়ে যায়নি। নিশ্চয়ই আপনাদের পরামর্শ মতোই তো। কার্তিক ফোন করছে আর বীরেশবাবু তাকে দেখছেন। দেখতে 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 বীরেশবাবুর মাথার মধ্যে খুট করে কিসের সঙ্গে কি যেন একটা লেগে যায়। তিনি হঠাৎ সজাগ হয়ে উঠতে থাকেন। আসল কথাটা বেমালুম ভুলে গিয়ে তিনি নিরীক্ষণ করতে থাকেন কার্তিকচন্দ্রকে। খোঁচা খোঁচা দাড়ি, গর্তে ঢোকা চোখ, তুবড়োনো গাল, শির ওঠা হাত। কি আশ্চর্য, এতদিন খেয়াল করে দেখেননি তো? ভূতের গল্পের এমন মার্কামারা লেখক তার এমন হাতের কাছে। কোনো সন্দেহ নেই ওরই কীর্তি ওটা। কিন্তু এত কারচুপি করার দরকারটা কী ছিল ওর? গল্পটা বাজে, তাই লজ্জা, তাই একটা বন্ধুকে ভোজপুরি সাজিয়ে তার কাছে ভজিয়ে দিয়ে গেছিল। তা যাক, এই ছেলেকে দিয়ে বর্তমানে না হোক ভবিষ্যতে ভূতের গপ্প হবে, হতেই হবে। বীরেশচন্দ্র নিশ্চিন্ত মনে এবার পড়তে থাকেন। এক যে ছিল ভূত, সেই অভূতপূর্ব অনবদ্য ভূমিকা। ভূতের নাম। এ কি, অক্ষরগুলো এরকম ঝাপসা মেরে যাচ্ছে কেন হঠাৎ? আলোটা ঝিমিয়ে যাচ্ছে যে। পাওয়ার কাট, ফেস গেল। হঠাৎ দুম ফটাস করে একটা বোমা ফাটার মতো আওয়াজ হলো। ঘরের দুটো বাল্ব একসঙ্গে ফেটে গেছে। ব্র্যাকেট থেকে খসে ঝনঝন করে মেঝেয় ভেঙে পড়ল টিউবলাইটটা। ঘরের একটি মাত্র জানলা দিয়ে হুহু করে কনকন একটা ঝোড়ো হাওয়া ঢুকে দমাস করে বন্ধ করে দিল দরজাটা। খটাস দুম দড়াম করে সব হুড়কো পড়ে গেল। আবছায়ার মধ্যে বীরেশবাবু দেখলেন টেবিলের অপর প্রান্তে সেই লেখক এসে দাঁড়িয়েছেন। ধুতি, পাঞ্জাবি, চশমা, কোনো ভুল নেই। হাতের উপর বইখানা ক্রমশই অস্বাভাবিক ঠান্ডা আর ভারী হয়ে উঠছে। শুকনো মুখে ঢোক গিলে বীরেশবাবু কাঁপা গলায় চেঁচালেন, কার্তিক, ও কার্তিক! অমনি ভোজপুরি লেখক ঠিক গেঞ্জি খোলার মতো চড়চড় করে তার শরীরের ওপরের চামড়াখানা খুলে নিল। তারপর শূন্যে হাত বাড়িয়ে একখানা কালচে মতো চামড়া নতুন গেঞ্জি পরার মতো মাথা গলিয়ে পড়ে অবিকল কার্তিকটি হয়ে তার দিকে তাকিয়ে খলখল করে হাসতে লাগল। হাসে আর শারদীয়র পাতাগুলো সে ছিঁড়ে ছিঁড়ে ঘরময় উড়িয়ে দেয়। ঘরে রাক্ষসী ঘূর্ণি হাওয়ায় পাতাগুলো পড়ে আর হুসহাস করে বেমালুম উবে যায়। পাতাগুলো উবে যায় আর বীরেশবাবু একটু একটু করে জ্ঞান হারাতে থাকেন। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আপনারা শুনছিলেন বাণী বসুর গল্প ভূতের পাতা। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।